বিজয়, আপনাকে আজ বাংলায় স্বাগত। আমরা জানি যে বছর প্রতি বিধানসভা নির্বাচন এ রাজ্যে, এবং সেই নির্বাচন উপলক্ষে শাসক থেকে বিরোধী প্রত্যেকে মাঠে ময়দানে নেমে পড়েছে। কিন্তু এখানে একটা বিষয়, যে বারবার আমরা দেখেছি বিভিন্ন ভোটের আগে ধর্ম একটা রাজনীতি একেবারে ঢাল হয়ে আসছে। এবার আপনি কি মনে করছেন যে এবারে বিধানসভা নির্বাচনে ধর্মটা কতটা প্রাসঙ্গিক হতে পারে? দেখুন, একটা খুব ফেমাস সেইং আছে যে রিলিজিয়ন ইজ দ্য লাস্ট রিসর্ট অফ আ স্কাউন্ড্রেল। যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে, একটা জিনিস বুঝতে হবে, তার মানে তাদের রাজনৈতিক কোনো প্রাসঙ্গিকতা নেই বাংলার মাটিতে। একটা মানুষ যখন ভোট দিতে যায়, সে যাকে ভোট দিচ্ছে, যে দলকে দিক বা যে নেতাকে দিক, তারা কি চায় তার থেকে? তারা চায় রাস্তাঘাট হবে, স্কুল হবে, কলেজ হবে, হাসপাতাল তৈরি হবে, রাস্তায় লাইট থাকবে, বাড়ি বাড়ি জল থাকবে। এই পরিষেবাটা মানুষ চায়। পৃথিবীতে কোনোদিন কোনো মানুষ, সে যে পলিটিক্যাল দলকে বা পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করুক না কেন, তারা কখনোই চায় না যে কোন পলিটিক্যাল পার্টি এসে বলবে মন্দির করবে না মসজিদ করবে। মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল, বাংলার শাসক দল, তারা চাইছে বাংলা, বাঙালি উন্নয়ন, বাংলার অগ্রগতি। আর সেখানে বাংলার যে শাসক দল, তার যে প্রধান বিরোধী দল বিজেপি, সে চাইছে হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম, কারণ এরা মানুষের কাছে অপ্রাসঙ্গিক। তাই কিছু মানুষের ধর্মের ভাবাবেগে সুড়সুড়ি দিয়ে যদি একটু নিজের রাজনীতি রুটি সেঁকা যায়, এর থেকে বেশি কিচ্ছু না। এরা রাজনৈতিক ভাবে মানুষের কাছে দেউলিয়া হয়ে গেছে। তাই হিন্দু মুসলিম করে যদি শান্ত বাংলাকে অশান্ত করা যায়, বাংলায় যদি দাঙ্গা লাগিয়ে কিছু ভোট বাড়ানো যায়, ভোট শেয়ার বাড়ানো যায়, তার একটা শেষ প্রচেষ্টা। এতে লাভ হবে না কিছু। তৃণমূল হৈ হৈ করে জিতবে, আর শুভেন্দু আগামী 2026-এর বিধানসভার পর বিরোধী দলনেতাও থাকবে। এখানে তো একটা প্রশ্ন দাঁড়াচ্ছে, যখন বলছেন যে তৃণমূল ধর্মের ভিত্তিতে রাজনীতি করে না, কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতে হচ্ছে আমি ব্রাহ্মণ ঘরের মেয়ে, আমি এদিক করে শুই, সেটা প্রাসঙ্গিক কথা। কিন্তু তাকে কি করে, কেন তাকে তাহলে ধর্মের পরিচয়টা রাখতে হচ্ছে? না, ধরুন, সবাই আমরা মানুষ। উনি মুখ্যমন্ত্রী, আমি সাধারণ একটা দলের কর্মী। আজকে যদি কেউ আমার ধর্ম নিয়ে প্রশ্ন করে, যেখানে আমার হিন্দু ধর্মে জন্ম, আমি শনিবার করে মায়ের মন্দিরে পুজো দিতে যাই, তাহলে আমারও উত্তর হবে, আমাকে ধর্ম শেখাতে এসো না, আমার হিন্দু ঘরে জন্ম, আমি শনিবার করে মায়ের মন্দিরে পুজো দিতে যাই। এটা একটা ক্যাজুয়াল স্টেটমেন্ট। একটা জিনিস বুঝতে হবে, হিন্দু ধর্ম কিন্তু কোনো রাজনৈতিক নেতা বা রাজনীতির থেকে অনেক বড়। এটা আর বিজেপি মানে কিন্তু হিন্দু ধর্ম নয়, নরেন্দ্র মোদী মানে হিন্দু ধর্ম নয়, অমিত শাহ মানে হিন্দু ধর্ম নয়, শুভেন্দু অধিকারী মানে হিন্দু ধর্ম নয়। এই শুভেন্দু অধিকারী দুদিন আগে গরু খেত, যখন তৃণমূলে ছিল, মাথায় টুপি পরে ইফতার পার্টিতে বসে থাকতো। তার 100টা ছবি এখনো সোশ্যাল মিডিয়া পাওয়া যাবে। বকরি ঈদের সময় মালদা মুর্শিদাবাদে লরি লরি গরু পাঠাতো। এখন হঠাৎ নতুন নতুন বিজেপি জয়েন করে স্বঘোষিত সনাতন ধর্মের এজেন্ট হয়েছে। তাই ওই একটা কথা আছে না, যে নতুন নতুন মোল্লা মসজিদ বেশি যায়, সেরকম নতুন নতুন সনাতনী বেশি বড় বড় ডায়লগ দেয়, বেশি হিন্দুত্বের পরিচয় দেয়। এই হচ্ছে মুশকিল। আমাদের, আমি হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি, আমার পুরো পরিবার হিন্দু ধর্মে বিশ্বাসী। আমরা জীবনে বিজেপিকে ভোট দিয়ে দেব না। আমার ধর্মের সাথে রাজনীতির কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। শুভেন্দু অধিকারীকে দেখাতে হবে ও সনাতনী, কারণ ও বুঝেছে যদি বিজেপি এখন মানুষের উন্নয়নের কথা বলতে যায়, যে উন্নয়নের জায়গাটা পুরোটাই তৃণমূল আর মমতা ব্যানার্জি করে রেখেছে বা আগামী দিনে আরো করবে, সেখানে আমরা একটা ভোটও পাবো না। কিন্তু আমরা যদি শান্ত বাংলাকে অশান্ত করে দাঙ্গা লাগাতে পারি, তো কিছু মানুষ আছে যারা এই হিন্দু মুসলিমের চক্করে পড়ে তাদের মগজ ধোলাই করে আমরা তাদের ভোটটা নিতে পারবো। এই হচ্ছে এদের স্কিম। তাতে লাভ হবে না কিছু। কিন্তু একথা তো ঠিক, ঋজুদা, যে যখন তৃণমূলের কোনো নেতা বলছে যে হিন্দুদের কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো, টাইম লাগবে না, একটু সময় লাগবে না দখল করতে, এই কথাগুলো কি মানা যায়? আপনি কি সমর্থন করেন? একেবারেই নয়। এটা কি কোনো বলার মতো কথা? যখন হুমায়ুন কবির এই বক্তব্য রেখেছিলেন, আপনি তারই কথা বলছেন, যখন এই বক্তব্যটা তিনি রেখেছিলেন, তখন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে দল সর্বস্ব এই বক্তব্যটাকে ধিক্কার জানিয়েছে, এবং এর বিরুদ্ধে হুমায়ুন কবিরকে পরবর্তীকালে শোকজ পর্যন্ত করা হয়েছে। কি বলছেন? কিন্তু আপনি আমাকে বলুন তো, আমি এবার পাল্টা প্রশ্ন করছি আপনাকে। ভারতবর্ষের সংবিধান অনুযায়ী একজন মানুষ ভোটে দাঁড়িয়ে মানুষের ভোটে জিতেছে। আজকে ভারতবর্ষের বিধায়ক, সে বাংলার হোক কি মহারাষ্ট্রের হোক কি উত্তরপ্রদেশের হোক, সেও বিধানসভায় ঢোকার আগে সংবিধানের শপথ নেয়।
তো বাংলার বিরোধী দলনেতা, সংবিধানের শপথ নেওয়া বিরোধী দলনেতা একজন বিধায়ক সার্বজনীন মঞ্চ থেকে বলছে আমি হিন্দুদের বিধায়ক, আমি মুসলমানদের নয়। এটা কি ধরনের স্টেটমেন্ট? বিজেপি কি তাকে ধিক্কার জানিয়েছে? বিজেপি পার্টি কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? তার মানে কি বোঝাচ্ছে? ইসলাম বিরোধী, মুসলমান বিরোধী একটা দল বিজেপি, যারা এই দেশের সংবিধানকে মানে না, যারা এই দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চায় না, এরা ধর্মের নামে রাজনীতি করছে। আমাদের দলে, আপনাদের আরেকটু মনে করিয়ে দিই আপনার দর্শকদের, কিছুদিন আগে ওয়াকফ বোর্ডের একটা মিটিং এও কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম একটা মন্তব্য রেখেছিলেন। তার 1 ঘন্টার মধ্যে তৃণমূল কংগ্রেস টুইট করে জানিয়েছিল এই মন্তব্যের সাথে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই, এবং বাংলার সংস্কৃতি ও সংহতির বিরুদ্ধে যদি কেউ বক্তব্য রাখে দল কড়া ব্যবস্থা নেবে। বিজেপি কবে কিছু ব্যবস্থা নিয়েছে? শুভেন্দুর ভাষণ, সুকান্ত মজুমদারের ভাষণ, দিলীপ ঘোষের ভাষণ, বাংলাতে আগুন লাগানোর ভাষণ, দাঙ্গা লাগানোর ভাষণ, মুসলিম বিরোধী ভাষণ, সেই তার বিরুদ্ধে বিজেপি কি কোনো ব্যবস্থা নিয়েছে? এটাই ফারাক। এই জন্যই আমরা 200 এখন 21 আর ওরা এখন 77 পেয়েও কমতে কমতে 62। আচ্ছা, আপনি অমিত শাহর অধীনে একটা সংস্থার কথা বললেন এবং তারা যে বেআইনি পথে বিভিন্ন রকম কারসাজি করছে সেটা কথা বললেন, কিন্তু এখানে এ রাজ্যে আইপ্যাকের বিরুদ্ধে তো সেম অভিযোগ তুলছে বিরোধীরা। তারা বলছে যে আইপ্যাক, তৃণমূল সরকার আইপ্যাককে কাজে লাগিয়ে ভুয়ো খবর, ভুয়ো ভোটার, তারপরে কাউন্টিং ঘরে সেখানে বিভিন্ন রকম ভাবে অসৎ কাজ করছে, নির্বাচনে জিতছে। তাহলে তো সেই একই অভিযোগে তো অভিযুক্ত আপনারা। আমাদের কর্মী সভা থেকে, তৃণমূল কংগ্রেসের 27 তারিখের কর্মী সভা থেকে যখন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে এই তথ্য মানুষের সামনে রাখলো, তার পরের দিন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি দল বেঁধে ইলেকশন কমিশনের অফিসে গেল। অফিসে গিয়ে কি বললো? একটা কমপ্লেন জমা দিল। কি জমা দিল? ইলেকশন কমিশনারের নামে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি করে এই আরোপ লাগাতে পারেন যে তিনি অমিত শাহ লোক, এই কমপ্লেন করতে গেছে। আরে ভাই, মমতা ব্যানার্জি তো তথ্য দিয়ে প্রমাণ করেছে। আবারও বলছি, শুভেন্দু অধিকারীকে কি গলায় চেন দিয়ে বেঁধে রেখেছি আমরা? বেঁধে রাখিনি তো। সে তো ছাড়া মার্কেটে ঘুরে বেড়াচ্ছে ধরকাটা মুরগির মতো। তো যে অভিযোগ ওরা আইপ্যাকের বিরুদ্ধে করছে, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার তথ্য নিয়ে ফেলে দিক না মিডিয়ার সামনে। সুপ্রিম কোর্টের দরজা কি বন্ধ? বন্ধ নয় তো। হাইকোর্টের দরজা কি বন্ধ? বন্ধ নয় তো। ইলেকশন কমিশনারের যে অফিস কলকাতা আছে তার দরজা কি বন্ধ? বন্ধ নয় তো। তো শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, তাদের তো আমরা গলায় চেন দিয়ে বেঁধে রাখিনি। তারা যাক না, তারা গিয়ে তথ্য প্রমাণ নিয়ে মিডিয়ার কাছে, ইলেকশন কমিশনের কাছে, সুপ্রিম কোর্টে জমা দিক যে আইপ্যাককে ভুলভাবে ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস। যাচ্ছে না কেন? আমরা তো তথ্য প্রমাণ দিয়ে আমাদের দলনেত্রী বাংলার মুখ্যমন্ত্রী কর্মী সভায় সার্বজনীন মঞ্চ থেকে মিডিয়ার সামনে বলছে, ওরা যাচ্ছে না কেন? আর আমরা তো রোজ স্ক্রুটিনি করছি, রোজ ধরছি, রোজ গণমাধ্যমে দেখাচ্ছি, এই দেখুন এই লোকটা এখানে থাকে না, এর নামে এই লোকটাকে ঢুকিয়েছে। আপনি জানেন গতকাল কলকাতা, খাস কলকাতার 14 নম্বর ওয়ার্ডে যে মহিলারা লক্ষ্মীর ভান্ডার পায়, যারা তৃণমূলের কোর ভোটার, এরকম কয়েকশো মহিলার নাম উড়িয়ে দিয়েছে ইলেকশন কমিশন। আর তাদের বাড়ির অ্যাড্রেসে যাদের নাম আছে তারা অন্য রাজ্যে থাকে, বিজেপি শাসিত রাজ্যে থাকে। সেই 14 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর, তার কাছে কলকাতার সব বড় বড় চ্যানেল, যারা ওই সন্ধ্যা 8টা 9টায় খাপ পঞ্চায়েত বসায়, তারা গেছিল, তাদের উনি তথ্য দিয়ে দেখিয়েছেন। শুভেন্দু সুকান্ত দেখাতে পারছে না কেন? শুধু মিডিয়ার সামনে ঘেউ ঘেউ করলে তো হবে না, তথ্য দিয়ে বলতে হয়। শুভেন্দু আকাট মূর্খ, ওর মাথা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ও সকালে কি বলে ও দুপুরে মনে থাকে না, দুপুরে কি বলে ও রাত্রে মনে থাকে না। শুভেন্দু অধিকারী যদি বলে যে আপনি যে ভাষাটা ব্যবহার করলেন যে তৃণমূল মোল্লাদের সরকার, বিধানসভার বাইরে বলেছে, তো শুভেন্দু অধিকারীকে আমি মনে করিয়ে দিই, কিছুদিন আগে বাংলায় উপনির্বাচন হয়েছিল, যেখানে শুভেন্দু অধিকারী কেস করে সেই উপনির্বাচনে কেন্দ্র বাহিনী ছিল এবং কেন্দ্র নির্বাচন কমিশনের অধীনে ছিল। শুধু তাই নয়, সমবায় ভোটেও কেন্দ্র বাহিনী ডেকেছিল শুভেন্দু অধিকারী। সেই যে 6টা স্থানে উপনির্বাচন হয়েছিল, তার মধ্যে 4টে যে আসন ছিল, সিতাই, মেদিনীপুর, আপনার এটা বলুন না, ব্যারাকপুর, সিতাই, মেদিনীপুর, ব্যারাকপুর, এই 3টে আসন, আর আপনার এই যে উত্তর কলকাতার আমাদের মানিকতলা আসন, এই 4টে আসনে 90% বেশি হিন্দু ভোটার। 90% বেশি হিন্দু ভোটার।
কেন্দ্র নির্বাচন কমিশনের অধীনে ভোট হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী দ্বারা ভোট হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কি রেজাল্ট করেছে? তো শুভেন্দু যে বলছে তৃণমূল কংগ্রেস মুসলমানদের দল, তাহলে বাংলার হিন্দুরা শুভেন্দুকে ভোট দেয় না কেন, তৃণমূলকে ভোট দেয় কেন? শুভেন্দু কি ভেবেছে হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষের বাপের সম্পত্তি, পৈতৃক সম্পত্তি? তারা তো ওকে ভোট দেয় না। শুভেন্দু অধিকারী যে বিধানসভার বাইরে দাঁড়িয়ে এখন সার্কাস করছে না, আমাদের দেখতে খুব ভালো লাগছে। সেটা আগামী দিনে সেটাও হবে না, কারণ বিধানসভার গেট দিয়েও ঢুকতেও পারবে না। এখানে এবার সামনে যেটা আসছে আমাদের রাজ্য বিধানসভা ভোট আসছে, এবং সেই ভোটকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের আরো বড় বড় হেভিওয়েট নেতারা তারা বলছে যে ভুতুড়ে ভোটার, এই একটা প্রসঙ্গ আসছে। এই ভুতুড়ে ভোটার কিন্তু বিজেপিও বলেছে যে এখানে প্রায় 17 লক্ষ ভুয়ো ভোটার রয়েছে। আপনাদের থেকে অভিযোগ করছে যে তৃণমূল বাইরে থেকে বাংলাদেশ থেকে লোক ঢুকিয়ে ভোট করায়, আবার আপনারা পাল্টা অভিযোগ করছেন। এটা কোনটা ঠিক কোনটা বেঠিক? খুব ভালো প্রশ্ন। বিজেপির অভিযোগ তৃণমূল বাইরে থেকে লোক ঢুকিয়ে ভোট করাচ্ছে। বাইরে মানে কোথায়? বাংলাদেশ থেকে লোক ঢুকিয়ে ভোট করাচ্ছে। তো তৃণমূল যদি বাংলাদেশ থেকে লোক এনে বাংলার ভোট প্রভাবিত করতে পারে, তাহলে ভারতবর্ষ এবং বাংলাদেশের বর্ডার রক্ষা করে বিএসএফ, যেই বিএসএফ অমিত শাহর অধীনে, তাহলে তো বঙ্গ বিজেপির প্রথম বলা উচিত দফা এক দাবি এক অমিত শাহর পদত্যাগ। তার মানে তো বঙ্গ বিজেপির নেতারা অমিত শাহকে অপদার্থ বলছে যে তার বিএসএফ আমাদের দেশের বর্ডারকে সুরক্ষিত রাখতে পারছে না। এটা তো ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে ভুতুরে ভোটার। আচ্ছা, বিজেপির নেতাদের বা বিজেপির কর্মীদের পায়ে কি তৃণমূল কংগ্রেস শেকল পরিয়ে রেখেছে? পরিয়ে রাখেনি তো। তারা সার্ভে করছে না কেন, তারা স্ক্রুটিনি করছে না কেন? প্রশ্নটা আমাকে বলুন, করছে না কেন? এবার আপনাদের কিছু ছবি দেখাই। ইলেকশন কমিশনের 2019 সালের টুইট, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার 2019 সালের টুইট, ঠিক আছে, দেখতে পাচ্ছেন? এইখানে কি লেখা আছে? এভরি এপিক অর ইলেকটোরাল ফটো আইডেন্টিটি কার্ড হ্যাজ আ ইউনিক এপিক নাম্বার which can be used to check one's name in the electoral roll। তার মানে ইলেকশন কমিশন 2019 সালে টুইটারে পোস্ট করে লিখেছে যে এপিক নাম্বার ইজ ইউনিক। তো এপিক নাম্বার ইউনিক হলে কি করে মমতা বন্দ্যোপাধ্যায় সার্বজনীন মঞ্চ থেকে, পুরো তৃণমূল কংগ্রেসের কর্মী সভা থেকে মিডিয়ার সামনে তিনি দেখাতে পারেন যে শুধু রানীনগরে প্রতিটা মানুষের দুটো করে, মানে প্রায় 600 মানুষের দুটো করে এপিক নাম্বার, আর যেটা ডুপ্লিকেট এপিক নাম্বার সেটা গুজরাট শাসিত রাজ্য হরিয়ানা বা গুজরাটে? কি করে হয়? বিজেপি শাসিত রাজ্য হরিয়ানা বা গুজরাট কি করে হয়? হাউ ইজ ইট পসিবল? এই অ্যালিগেশন তৃণমূল কংগ্রেস তোলার পর একটা এক্সকিউজ দিয়েছে, একটা চিঠি দিয়েছে ইলেকশন কমিশন যে ওটা ম্যানুয়ালি হয়েছিল, এখন কম্পিউটারে হচ্ছে, তো দুটো ডুপ্লিকেট আছে। ভুলটা কার? ইলেকশন কমিশন তো ভুল স্বীকার করে নিল মমতা ব্যানার্জির অ্যালিগেশনের পরে। সুপ্রিম কোর্ট একবার বলেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই হচ্ছে কেজড প্যারেট। তো আমরা দেখছি যে সিবিআই যদি তোতা হয়, তাহলে ইসিআই তো ময়না হয়ে গেছে। ইসিআই এর যে নতুন এখন ইলেকশন কমিশনার, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমিও বলছি আপনাদের দর্শকদের জ্ঞাতার্থে, তিনি ইলেকশন কমিশনার হওয়ার আগে অমিত শাহর যে ডিপার্টমেন্ট ছিল তার প্রিন্সিপাল সেক্রেটারি ছিল। আরেকটু ইতিহাস পিছিয়ে যাই, প্রথমে ইলেকশন কমিশনের নিরপেক্ষতা বজায় রাখার জন্য ইলেকশন কমিশন কে হবে সেটার সিদ্ধান্ত নিতেন তিনজন, দেশের প্রধানমন্ত্রী, দেশের বিরোধী দলনেতা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। লোকসভা রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা আছে বলে বিজেপি সেই নিয়ম বদলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সরিয়ে নিজের মন্ত্রীকে ঢুকিয়ে দিল। এখন রাহুল গান্ধী যত গলা ফাটিয়ে চেঁচাক না কেন, 2:1 ভোটে তো নিজের লোকই বসাবে ওরা। আজকে ইলেকশন কমিশন আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা হাতে হাত মিলিয়ে, যেহেতু মানুষের ভোটে বিজেপি কোনোদিন বাংলা জিততে পারবে না, দখল করতে পারবে না, তাই ভুতুরে ভোটার, নকল ভোটার ঢুকিয়ে এই ভোটকে প্রভাবিত করার চেষ্টা করছে। ঠিক যেভাবে মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লিতে ভোট জিতেছে বিজেপি, আজকে আমরা এই যে স্ক্রুটিনি শুরু করেছি, কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শয়ে শয়ে ভুয়ো ভোটার বেরোচ্ছে। কি করে? 3টে ফর্মে খেলা খেলছে এরা, ফর্ম 20, ফর্ম 6, ফর্ম 7। ফর্ম 20-তে দেখে নিচ্ছে এরা কোথায় কোথায় মাইনাস আছে, কোথায় কোথায় মুসলমান অধ্যুষিত জায়গা, কোথায় কোথায় তৃণমূলের শক্ত ঘাঁটি। সেখানে ফর্ম 6-এর মাধ্যমে এরা ডিলিট করে দিচ্ছে, মৃত দেখিয়ে কেটে দিচ্ছে, নাম কেটে দিচ্ছে বা বুথ চেঞ্জ করে দিচ্ছে।
আর তারপর কি করছে, জালি আধার কার্ডে স্ট্যাম্প বসিয়ে অমিত শাহর একটা এজেন্সি এবিএম নামে, যে নাম মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে অ্যাসোসিয়েশন অফ ব্রিলিয়ান্ট মাইন্ডস, তারা ভুয়ো আধার কার্ড তৈরি করে অনলাইনে ভুয়ো ভোটার ঢোকাচ্ছে ইলেকশন কমিশনের আশীর্বাদে। ক্যান ইউ ইমাজিন? এবার স্ক্রুটিনি তো ধরা পড়ছে, এবার স্ক্রুটিনিতে যেই ধরা পড়বে তৃণমূল কংগ্রেস ইলেকশন কমিশনকে দেখাবে তথ্য সাথে, তারপরে সেটা বাতিল হবে। এরা ভেবেছিল যে খেলাটা আমরা হরিয়ানায় খেলেছি, দিল্লিতে খেলেছি, মহারাষ্ট্রে খেলেছি, সেটাও বাংলায় খেলি, আমরা বেরিয়ে যাবো। এরা ভুলে গেছে বাংলার মাটি দুর্জয় ঘাটে, আর বাংলার নেত্রীর নাম মমতা ব্যানার্জি। ধরা পড়ে গেছে, দেখুন না কি হয়। আর যারা, যে সুকান্ত আর যে শুভেন্দু বলছে তৃণমূল ভুয়ো ভোটার ঢোকাচ্ছে, তো ওদের পায়ে তো কেউ শেকল পরিয়ে রাখেনি, ওরা ওদের ছেলেদের দিয়েও স্ক্রুটিনি করাক না। যদি স্ক্রুটিনিতে ভুল বেরোয়, ওরাও ইলেকশন কমিশনের অফিসে যাক, দিয়ে যারা যেগুলো ভুয়ো আছে সেগুলোকে বাতিল করে দিক। কে বারণ করেছে? সেটা না করে শুধু ক্যামেরার সামনে ঘেউ ঘেউ করছে। আপনি বললেন যে দিল্লি বা অন্য যে স্টেট গুলোতে সেখানে বিজেপি এই পদ্ধতিতে ভোটে জিতেছে। তাহলে প্রশ্ন উঠছে, যে রাজ্যগুলোর কথা আপনি বলছেন সেগুলো কিন্তু ইন্ডিয়া জোটের শরিক, এবং সেই শরিকের অন্যতম একজন নেত্রী বলা চলে মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সেই সব স্টেটের ভোটগুলো হচ্ছে, সেই সব দলগুলোকে আগে থেকে সেই সতর্ক করেনি, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বা তৃণমূলের সঙ্গে ইন্ডিয়া জোটের বাকি শরিকরা একটু সম্পর্ক তলানিতে রেখে? দেখুন, ইন্ডিয়া জোটের অন্যতম শরিক তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ইন্ডিয়া জোট, এটা আপনাকে মনে রাখতে হবে, বিজেপি বিরোধী একটা জোট, দেশের স্বার্থে, দশের স্বার্থে, লোকাল ভোটের স্বার্থে না। লোকাল ভোটের স্বার্থে হলে সিপিএম কংগ্রেস আমাদের সাথে হতো বাংলায়। আমরা ঐক্যবদ্ধ দেশের স্বার্থে ডিউরিং দ্য টাইম অফ জেনারেল ইলেকশন, মানে লোকসভা ভোটের স্বার্থে। এবার রইল আপনার যে প্রশ্নটা, কেন মমতা ব্যানার্জি সতর্ক করেন? মমতা বন্দ্যোপাধ্যায় আঁচ করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ধরে ফেলেছেন দিল্লির ভোটের পরে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব না, যদিও আমরা একজোটেই থাকি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব না কেজরিওয়ালকে দিল্লিতে জেতানো বা উদ্ধব ঠাকরেকে মহারাষ্ট্রে জেতানো। তাদের সংগঠনের ওপরে দাঁড়িয়ে তাদের ভোটে জিততে হবে। আজকে আপনার দর্শকদের জ্ঞাতার্থে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। অরবিন্দ কেজরিওয়ালের যে সিট, অরবিন্দ কেজরিওয়াল যে সিট থেকে 2021 সালে, এটা আপনারা গুগলে সার্চ করে নেবেন, 2021 সালে নয়াদিল্লির যে সিট থেকে অরবিন্দ কেজরিওয়াল তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে জিতেছিলেন, তিনি জিতেছিলেন 21,460 ভোটে। 4 বছরের মধ্যে, 21 থেকে 25, 4 বছরের মধ্যে সেই একটা কেন্দ্রে বিজেপি নতুন ভোটার ঢুকিয়েছে 40,000 নতুন ভোটার ঢুকেছে। অরবিন্দ কেজরিওয়াল হেরে যাওয়ার পরে সুপ্রিম কোর্টে একটা এফিডেভিট ফাইল করেছে যে আমার কেন্দ্রে একটা বিজেপি নেতার বাড়িতে 4 জন সদস্য ছিল, 4 বছরের মধ্যে এখন 40 জন সদস্য হয়েছে। অরবিন্দ কেজরিওয়াল আগে ধরতে পারেনি, ভোটের পরে ধরতে পেরেছে। আর এই 40,000 ভোটার অ্যাড করার পরে নয়াদিল্লি সিট থেকে এবার অরবিন্দ কেজরিওয়াল 3,000 ভোটে হেরেছে। বুঝতে পারছেন খেলাটা? আমি তো তথ্য দিয়ে বলছি। আর এইটা ঢোকাচ্ছে, আবারও বলে দিচ্ছি, অ্যাসোসিয়েশন অফ ব্রিলিয়ান্ট মাইন্ডস বলে একটা সংস্থা, যেটা অমিত শাহর অধীনে, ডাইরেক্ট অমিত শাহর ইলেকশনের সংস্থা, যাদের কাজ হচ্ছে ভুয়ো খবর ছড়ানো, ভুয়ো ন্যারেটিভ তৈরি করা, অপোজিশন লিডারদের ব্যক্তিগত ইমেজ নষ্ট করা, অপোজিশন বিরোধী শাসিত রাজ্যগুলোকে বদনাম করা, আর ভোটে কারচুপি করা। এটা ডাইরেক্ট অমিত শাহর আন্ডারে।